আমাদের আজকের ইন্টিগ্রেশন দুটো হচ্ছে ডিফাইনিট ইন্টিগ্রেশন। এটা একটা অঙ্ক, এটা একটা। তো এখন দেখো আমরা প্রথমটা কিভাবে সমাধান করি। এখানে আপার লিমিট 3, লোয়ার লিমিট 0, এক্স √4 - এক্স। তো 4 - এক্সকে জেড স্কয়ার ধরতে হবে। কেন? রুটের ভিতর কোনো সংখ্যাটাকে সবসময় জেড স্কয়ার ধরে নিতে হয়। তো 4 - এক্স সমান জেড স্কোয়ার। তো এখন আমরা এখানে কি পাই দেখো, এক্স সমান পাওয়া যাচ্ছে 4 - জেড স্কোয়ার। তাহলে এক্স সমান কি পেলাম? এক্স সমান পাচ্ছি 4 - জেড স্কোয়ার। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো। তো ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডিএক্স সমান, এটা 0 হয়ে গেল, -2 জেড ডিজেড, এটা পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা এক্সের মান 3 ধরি, এখানে 3 বসালে কি হয়? জেডের মান 1 হয়ে যায়। দেখো তুমি এক্সের মান 3 বসিয়ে দাও এই জায়গাটায়, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কি হয়? 1। তো জেড সমান 1। আবার এক্স সমান 0 বসালে জেডের মান কত হয়? জেডের মান দেখো, এক্স সমান 0 বসালে জেডের মান হয় 2, কারণ এটা 0 হলেই জেড স্কয়ার সমান 4 হলেই জেডের মান হয় 2। এখন ওই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। দেখো এই যে 3-র পরিবর্তে পাইছি 1, আর 0-র পরিবর্তে পাইছি 2, আর এক্সের পরিবর্তে পাইছি 4 - জেড স্কয়ার, 4 - জেড স্কয়ার। আর এটার পরিবর্তে দেখো আমি যদি এখানে রুট দিই তাহলে শুধু জেড হয়ে যায়। আর ডিএক্সের পরিবর্তে পাইছি এই যে -জেড ডিজেড, -2 জেড ডিজেড পাই। এখন এই যে -2টা সবার প্রথমে চলে আসলো, যেহেতু ধ্রুব সংখ্যা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম 2। এখন এই যে জেড আর এই জেড স্কয়ার হলো, তাহলে ভিতরে হলো 4 জেড স্কোয়ার, আর এটা হলো জেড 4 ডিজেড, এটা পেয়েছি। এরপর দেখো আমি এটা প্লাস করে ফেললাম। কেন প্লাস করলাম? এটা মাইনাস প্লাস করার পরে সাথে সাথে এটা উপরে যাবে, এটা নিচে আসলো। উপরে 2, আপার লিমিট 2, লোয়ার লিমিট 0, 4 জেড স্কয়ার জেড পাওয়ার 4। এরপরে দেখো আমি ইন্টিগ্রেশন করবো এটাকে। 2 থাকলো, ইন্টিগ্রেশন করলে কি হয়? 4 জেড কিউ বাই 3 আর জেড 5/5, থার্ড ব্র্যাকেট 2, 1। আপার লিমিট লোয়ার লিমিট এখন আমরা বসিয়ে দেবো। তো এখন আমি যদি 2 বসাই তাহলে কি পাচ্ছি? 8 × 32/3। এখানে 2 বসায়, এটাও 32/5, ফার্স্ট ব্র্যাকেট। এবার 1 বসলাম, 4/3, এখানে 1 বসলাম, -1/5, এটা পাচ্ছি। দেখো এটা পাচ্ছি। এখন দেখো এটা 3 আছে নিচে, এটাও 3 আছে, তাহলে 32 থেকে 4 বাদ দিলে কি থাকে? 28/3। 32 আছে আর এটা +1/5, তাহলে কত হলো? 31/5। এখন দেখো আমরা এই 3 পাশার লসাগু করে 15 বাইরে নিয়ে আসলাম। এর সাথে 5 দ্বিগুণ করে দাও, 5 দ্বিগুণ করলে 40, 5 দ্বিগুণে 10, 140, আর 3 দ্বিগুণ করলে 3, 9। তো এখন বিয়োগ করলে কি হয় দেখো, 1, 5 বিয়োগ করলে হচ্ছে 7, 47। তো গুণ করলে কত হয়? 94/15। দেখো এটা হচ্ছে এই গণিতের সলিউশন। গণিতটা আবার আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো ছোট্ট একটা গণিত, এই ছোট্ট একটা গণিতের সলিউশনটা অনেক লম্বা। এরপর আমরা এই অঙ্কটা সলিউশন করবো। দেখো এই অঙ্কটা কীভাবে সলিউশন করতে হবে সেটা দেখে নাও। দেখো এখানে যে 4x আছে, এইটাকে 2x ধরতে হবে। তো 2x সমান জেড ধরে নিলাম, তাহলে এখানে জেড স্কয়ার -1 হবে। তাহলে x সমান পেলাম কি? হাফ জেড।
এখন উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করো। এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটা ডিফারেন্সিয়েট করলে ডিএক্স হাফ ডিজেড। এখন দেখো এক্সের মান উপরে আছে 1, 1 যদি আমি বসাই তো জেডের মান হচ্ছে 2, অতএব এক্স সমান 1 হলে জেডের মান 2, আবার এক্স সমান নিচে আছে দেখো আবার লিমিট আছে হাফ, তাহলে এক্স সমান হাফ হলে জেডের মান হয় 1। তো এখন আমাদের মূল অঙ্কটা আসছে এরকম 1 হাফ না 2 হাফ, 2 হাফ। এখন আমি এই মানটা যেমন এক্সের মানটা কত আছে, এক্সের মানটা হাফ জেড, তো হাফ উপরে 2 হয়ে গেল। দেখো এক্সের মান হাফ, আমি যদি এক্সের মান এটা বসাই দেখো জেড বাই হাফ, এই হাফটা উল্টে যাচ্ছে, আর এখানে জেড স্কয়ার মাইনাস 1। দেখো ডিএক্সের পরিবর্তে এখানে একটা কি আসে, একটা হাফ আসে। এই যে ডিএক্সের পরিবর্তে হাফ ডিজেড, আমরা এখানে হাফ ডিজেড বসে দিলাম। এখন দেখো এই যে হাফ, এই দুই কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1, 1 ঠিক আছে। এখন আমরা দেখো পাচ্ছি ডিজেড, অঙ্কটা মূল অঙ্ক চলে আসলো জেড স্কয়ার মাইনাস 1। এইটাকে লেখা যায়, দেখো এটাকে লেখা যায় সেক ইনভার্স জেড থার্ড ব্র্যাকেট 2, 1। এখন যদি আমরা এই মানটা 2 বসাই, এটা কিন্তু জেড, তাহলে সেক ইনভার্স 2 আর সেক ইনভার্স 1, তো জেড মানে কি, 2 হলে কি হয় 60 ডিগ্রি, π/3, আর 1 হলে হয় 0, তাহলে এর অ্যান্সার হলো π/3। তো বুঝতে পারছো আমাদের দ্বিতীয় যে অঙ্কটা ছিল, দেখো দ্বিতীয় এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে π/3, এটাই দ্বিতীয় অঙ্ক। এখন আমরা আরও কিছু তথ্য নিয়ে আসছি কেমিস্ট্রির কিছু অঙ্ক। দেখো এই কেমিস্ট্রির এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। তো কেমিস্ট্রির এই বিষয়গুলো হচ্ছে যে বলছে, দেখো প্রথম প্রশ্নটা দেখো, ফসফরাস পেন্টাঅক্সাইডের খারত্ব কত? তো খারত্ব আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে খারত্ব নির্ণয় করি। তো এটা দেখো P2O5 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে। মনে রাখতে হবে এটার সাথে এটা 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে। তো এখন 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করা মানে কি, এর খারত্ব হচ্ছে 6। আমাদেরকে মনে রাখতে হবে ফসফরাস পেন্টাঅক্সাইড 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে বলে এর খারত্ব কত, 6। এর খারত্ব 6 আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা দেখব, দেখো এই যে 68 গ্রাম হাইড্রোজেন সালফাইডের ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি? তো আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আগে জানি, যেটা একদম আমাদের মুখস্থ রাখতে হবে, পি সমান পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার ইন্টু ভি মাইনাস এন বি, এটা হচ্ছে এন সমান এন আর টি, এটা হলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। মনে রাখবা যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা যদি তোমাদের মনে থাকে তাহলে এই ধারার গণিতগুলো বের করার জন্য খুব বেশি সময় লাগবে না। এখন হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর কত? হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর 2 প্লাস 32, অর্থাৎ কত হচ্ছে 34। তো 44কে আমরা 2 দিয়ে গুণ করলে 68 হয়, তাহলে এখানে এন এর মান হচ্ছে দেখো 68/34। তো এন এর মান হচ্ছে 2, তো এই 2 এখানে বসাতে হবে। তো বসালে কি হয়, পি প্লাস 4 এ ভি স্কয়ার, এখানে বসে তো ভি মাইনাস 2b, এখানে 2 আর টি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। এখন আরেকটা জিনিস দেখো, এখানে বলছে পিক্রিক অ্যাসিড ও পিক্রামাইডের পার্থক্য। পিক্রিক অ্যাসিড হলো
পিক্রিক অ্যাসিডটা কি? ফিনলের একটি যৌগ। আগে আমরা ফিনল তো বের করলাম। ফিনল হলো এই যে ফিনলের একটি যৌগ। তো পিক্রিক অ্যাসিডের সবসময় NO2 থাকে, NO2 আর এখানে একটা NO2 দেখো। তাহলে পিক্রিক অ্যাসিডের সংকেত এইটাই। আর পিকরামিড এখানে একটা অ্যামিনমূলক থাকে, একই সংকেত কিন্তু শুধু অ্যামিনমূলক। আর দেখো এখানে কি থাকছে, এখানে অ্যামিনমূলক, আর সব ঠিক থাকবে। NH2 এখানেও NO2, এখানেও NO2, এখানেও না এটা না, এখানেও NO2। 2 4 6 2 4 6। তো বুঝতে পারছো, এখানে একটা NO2, এখানে একটা NO2, এখানে একটা 2। ঠিক এটা ফিনলের সাথে থাকে NO2 NO2 NO2, আর অ্যামিনমূলকের সাথে থাকে NO2 NO2 NO2। এরপর আমরা চলে আসলাম আরেকটি সলিউশনে। দেখো এখানে বলছে সংকেতগুলো কি। দেখো স্টাইরিনের সংকেত ইথাইল বেনজিন এবং কিউমিন এর সংকেত। স্টাইরিনের সংকেত হচ্ছে, দেখো এই দেখো একটা ফিনাইলমূলক থাকে, এটাকে বলা হয় ফিনাইলমূলক। মনে রাখবা এটা ফিনাইলমূলক। তাহলে স্টাইরিন এর সংকেত এইটা। তাহলে ইথাইল বেনজিন, ওই বেনজিনের সাথেই মানে ওই ফিনাইলমূলকের সাথে কি থাকবে, দেখো ইথাইল বেনজিন CH2CH3, এটাকে বলা হয় ইথাইল বেনজিন। দেখো ইথাইল বেনজিনের সংকেত কি, এটা ইথাইলমূলক থাকে। আর কিউমিন হচ্ছে এরকম, ওই বেনজিনের সাথেই এটা হচ্ছে কিউমিন। দেখো CH3, এদিকে একটা CH3, এটাকে বলা হয় কিউমিন। আমাদের কখনো এটা অবহেলা করা উচিত নয়। দেখো স্টাইরিন, ইথাইল বেনজিন, কিউমিন। আচ্ছা, এরপর দেখো আরেকটি প্রশ্ন, স্যান্ডমেয়ার ও গ্যাটারমান বিক্রিয়ার পার্থক্য কী? সো স্যান্ডমেয়ার বিক্রিয়া এবং গ্যাটারমান বিক্রিয়া খুব একটা বেশি পার্থক্য নেই, কারণ উভয়ই ক্লোরোবেনজিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ক্লোরোবেনজিন। যে ক্লোরোবেনজিনটার সংকেত আমরা এইভাবে লিখে ফেলবো, আগে লিখব ক্লোরোবেনজিন। এটা হচ্ছে এটা স্যান্ডমেয়ার এবং গ্যাটারমান উভয় বিক্রিয়ায় ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। তো কিভাবে উৎপন্ন হয় সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো প্রথমে দেখো একটা জিনিস, যে প্রথমে আমি বলছি যেটা, যে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় দেখো স্যান্ডমেয়ার বিক্রিয়ার আদি বস্তু হচ্ছে ডাইজেনাম লবণ। এই ডাইজেনাম লবণের সংকেতটা আগে লিখতে হবে। দেখো ডাইজেনাম লবণ N2Cl, এর সাথে যুক্ত হয় কিউপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। স্যান্ডমেয়ার বিক্রিয়ায় উভয়ই ক্লোরোবেনজিন উৎপন্ন করে। উভয়ই কি উৎপন্ন করে? ক্লোরোবেনজিন, তার সাথে নাইট্রোজেন আর কিছু উৎপন্ন করে। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ক্লোরোবেনজিন। এটা হলো স্যান্ডমেয়ার বিক্রিয়ায়। আর প্রভাবকগুলো কি সেটা অবশ্যই পার্থক্য। প্রভাবকটা হচ্ছে মূল পার্থক্য। স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কিউপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন কিউপ্রাস ব্রোমাইড যদি ব্যবহৃত হতো, তাহলে কিউপ্রাস আয়োডাইড এটা যদি ব্যবহৃত হতো, তাহলে ওই একই সংকেত এখানে ব্যবহৃত হয়। যেমন হাইড্রোজেন ব্রোমাইড, এখানে ব্রোমিন থাকলে এখানে হাইড্রোজেন ব্রোমাইড একটা অ্যাসিড, সেটা ব্যবহৃত হয়। এখানে যদি আয়োডিন হতো, এখানে আয়োডিন ব্যবহার করা হতো। এটা হলো স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়ার সঠিক তথ্য হচ্ছে ডাইজেনাম লবণ, কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস ব্রোমাইড বা কিউপ্রাস আয়োডাইড বা কিউপ্রাস ব্রোমাইড ঠিক অনুরূপ অ্যাসিড। ব্রোমাইড থাকলে এখানে ব্রোমিন হবে, হাইড্রোব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ফ্লোরাইড ইত্যাদি ইত্যাদি। যেভাবে যেটা ব্যবহার করে এটাই ব্যবহার করতে হবে। এখন গ্যাটারমান বিক্রিয়া একই রকম। গ্যাটারমান বিক্রিয়াটা হচ্ছে ওই একই ধরনের। তাহলে গ্যাটারমান বিক্রিয়াটা কি? গ্যাটারমান বিক্রিয়াটা হচ্ছে ডাইজেনাম লবণ। দেখো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসে, বইটা আসতে পারে, ঢাকা ভাষাতে আসতে পারে। তারপরে এটা দেখো কপার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটার পার্থক্য হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, আর এখানে গ্যাটারমান বিক্রিয়ায় শুধু কপার নিতে হয়। এখন এই ধরনের প্রশ্ন হয় যে
বলা হয় গ্যাটারমান বিক্রয় কোন ধাতু ব্যবহৃত হয়, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়। গ্যাটারমান বিক্রয় কোন ধাতু ব্যবহৃত হয়, তুমি লিখে দিবে কপার। তারপরে একই বস্তু উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, ক্লোরোবেনজিন। কি উৎপন্ন হবে, ক্লোরোবেনজিন প্লাস নাইট্রোজেন। তাহলে এদের পার্থক্যটা এমন বিশেষ কিছু না, উভয়ই ডাইজোনিয়াম লবণ ব্যবহৃত হয়, উভয় ডাইজোনিয়াম লবণ ব্যবহৃত হয়। এখানেও হাইড্রোক্লিক অ্যাসিড ব্যবহৃত হয়, এখানেও হাইড্রোক্লিক অ্যাসিড ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস আয়োডাইড, কিউপ্রাস ব্রোমাইড, কিউপ্রাস ফ্লোরাইড ব্যবহৃত হয়, কিন্তু তার অনুরূপ অ্যাসিড। ক্লোরাইড হলে ক্লোরিন, ব্রোমাইড হবে এখানে ব্রোমিন ইত্যাদি। আর এখানে কিন্তু একটাই, দেখো ধাতু, কপার ধাতু ব্যবহৃত হবে এবং হাইড্রোক্লিক অ্যাসিড হবে, তারপরে এটা উৎপন্ন। তবে এখানে উত্তপ্ত করতে হবে। কত ডিগ্রি উত্তপ্ত, তুমি 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোনো তাপমাত্রা নির্দিষ্ট না। আর এখানে তাপমাত্রা সবসময় 100 থেকে শুরু হবে। তো বুঝতে পারছো, আমরা এই যে ছোটো ছোটো কেমিস্ট্রিগুলো তোমাদের দেখাচ্ছি, এখানে কখনো অবহেলা করবে না, কারণ অবহেলা না করে এইসব জিনিসগুলো বারবার দেখো, প্রয়োজন হলে খাতায় লিখে লিখে বারবার দেখো, তাহলে আমার মনে হয় তুমি এখন থেকে কেমিস্ট্রি অনেক অনেক ভালো করতে পারবে। আমরা কেমিস্ট্রি, আমি না ফিজিক্সও দেখো, ফিজিক্সও দেখো, কেমিস্ট্রি দেখো, ম্যাথ দেখাবো। তো এইভাবে আমরা প্রতিদিনই তোমাদেরকে দেখাতে থাকবো। আর যারা পড়ার ইচ্ছা করো যে আমাদের কাছে পড়তে হবে, অনলাইনে পড়তে পারো, ফার্মগেটে আমি পড়াই, ফার্মগেটেও পড়তে পারো। তো সেখানে আবার অন্যরকমভাবে শেখানো হয়। অন্যরকমভাবে বলতে যেটা বোঝাই, যেমন ধরো আমি একটা ছোট্ট কথা বলছি, যে এই যে ধরো একটা অঙ্ক এক্স সমান 0, এক্স সমান ধরো 4, তারপরে এক্স সমান ওয়াই, আবার এক্স সমান ওয়াই মাইনাস 3। দেখো একটা রেখায় একটা রেখায় একটা রেখা, এই তিনটে রেখা দ্বারা, এই তিনটে রেখা দ্বারা উৎপন্ন উৎপন্ন যে ক্ষেত্রফল, মানে 4টে বাহু দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল একটা চতুর্ভুজ হতে পারে, তাই না? তো এই অঙ্কটা 1 সেকেন্ডে তুমি উত্তরটা বলে দিতে পারবা। তো 1 সেকেন্ডে এর উত্তরটা হচ্ছে 12, এর উত্তরটা হচ্ছে 12। আবার যদি অঙ্কটা এরকম আসে যে ওয়াই সমান 0, ওয়াই সমান 3, ওয়াই সমান এক্স, আবার ওয়াই সমান ধরো এক্স মাইনাস 7, তাহলে এই যে বাহুগুলো দিয়ে দেখো, তোমরা বাসায় দেখো, এইগুলো, এই বাহুগুলো দিয়ে যে ক্ষেত্রফল তৈরি করবে তার মান হচ্ছে 21। এর বাহু দ্বারা উৎপন্ন মানে চতুর্থভুজের ক্ষেত্রফল হচ্ছে 21। কীভাবে বুঝলাম? এই ধ্রুব সংখ্যা আর এই ধ্রুব সংখ্যা গুণ করলে আমরা পাবো। অনেক ছাত্র এটা কমপক্ষে 5 থেকে 6 মিনিট ব্যবহার করে উত্তরটা বের করবে। তো এই ধরনের শত শত, আমি বলছি শত শত অঙ্ক আমরা 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 5 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারি। যেমন একটা অঙ্ক দেখো, tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8। এটা আমি 1 সেকেন্ডে বের করে ফেলতে পারি। অ্যান্সারটা কত? 1 সেকেন্ডে বের করতে পারি। যেমন ধরো, যেমন tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/9, এটাও 1 সেকেন্ডে বের করা যায়। উত্তরটা 1 সেকেন্ডে বের করা যায়। তো সেই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এইসব সূত্রগুলো আমি অনলাইনে পড়াই। ত্রিকোণমিতির এমন কোনো অঙ্ক নেই যে 5 থেকে 7 সেকেন্ডের ভিতর সমাধান করা যায় না। যে কোনো অঙ্ক, মানে এমসিকিউ হিসাবে যে কোনো অঙ্ক ভর্তি পরীক্ষা আসলে আমি সেটা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করার একটা সূত্র দিই, একটা গ্রুপের সূত্র। আমি ধরো একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, দেখো, সাইন 68 ডিগ্রি 37 মিনিট, সাইন 8 ডিগ্রি 37 মিনিট প্লাস সাইন 33 ডিগ্রি 32 মিনিট, সাইন 68 ডিগ্রি 32 মিনিট। এই গ্রুপের যত অঙ্ক আছে, এইরকম যত, মানে ডিগ্রি এবং মিনিট দিয়ে যত অঙ্ক তোমার বইতে দেখো আছে, এই গ্রুপে যত অঙ্ক আছে আমরা মাত্র 3 সেকেন্ডে থেকে 5 সেকেন্ডে সমাধান করার সূত্র দিয়ে দিই। কারণ এমন একটা সূত্র দিয়ে দিই যে সূত্র ওই গ্রুপের সমস্ত অঙ্কের জন্য কারেক্ট। তো বুঝতে পারছো আমার কাছে পড়লে কী লাভ হবে? তুমি এই ধরনের অঙ্ক তোমার বাসার আশেপাশে কোনো শিক্ষকের কাছেও হয়তো এই ধরনের সূত্রগুলো পেয়ে যাবে। খোঁজ করে দেখো, না পেলে আমাদের সাথে যোগাযোগ করো।
তো আজ এই পর্যন্তই।